নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে সুধী দর্শক মণ্ডলী ও পরিচালন সমিতিকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও সাংস্কৃতিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের যাত্রাপালা ওগো বাংলার বধূ। রচনা উৎপল রায়, সম্পাদন ও নির্দেশনা কালী সাধন মিশ্র। আমার সঙ্গে আলো ধ্বনি সাজসজ্জা নিউ শিল্পী মহল দুর্গাপুর। শুরু হচ্ছে জামগ্রাম আঞ্চলিক গণসাংস্কৃতিক মঞ্চ পরিবেশিত এক বাস্তবধর্মী যাত্রাপালা ওগো বাংলার বধূ। सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते स्थिति विनाशानं शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणी सर्वशक्ति हरे देवी नारायणी नमस्तुते नारायणी नमस्तुते नारायणी नमस्तुते। শুভ দেবী পক্ষের প্রথম দিন মা দুর্গা প্রতিগ্রহ ছেড়ে বাপের বাড়ি আসার জন্য যাত্রা শুরু করেছে। বরণ করার জন্য আজ সমস্ত জগৎ সেজে উঠেছে। মাঠে মাঠে ধান গাছের সমারোহ, ঝিল পুকুরে বুকে আজ প্রস্ফুটিত পদ্ম। এই তো মাকে বরণ করার উপযুক্ত সময়, এই তো মাকে বরণ করার উপযুক্ত সময়। মাধবী, মাধবী শীঘ্র এসো মাধবী, মাকে বরণ করবে, এসো মাকে। দেখো না গো, দেখো না, বরণ করতে আমাকে দেখো না। আজকের দিনে কত হাসি আনন্দ নিয়ে সকলে মাকে বরণ করে, কিন্তু আমি কতদিন চোখের জল দিয়ে মাকে বরণ করবো তুমি বলতে পারো? জানি মাধবী, জানি। আজ থেকে ঠিক 20 বছর আগে ঠিক এমনি এক দিনে আমাদের বড় ছেলে রজত আমাদের বাড়ি ছেড়ে চলে গেছে। কিন্তু এই 20 বছর ধরে কত আশায় বুক বেঁধে মাকে বরণ করলাম, তবু তো মা আমার রজতকে ফিরিয়ে দিলেন না। আমাদের পুজো যদি সত্যি হয় তাহলে ঠিক একদিন আমাদের রজত ফিরে আসবে। ততদিন আমাদের ছোট ছেলে রঞ্জনের কথা ভেবে তুমি একটু শক্ত হও। পারি না গো, পারি না। প্রতি বছর এই দিনটা এলে আমার যে সব সংযমের বাঁধ ভেঙে যায়। না না পড়মা না, প্রতি বছর এই শুভ দিনে চোখের জল ফেলে তুমি এমনি করে অমঙ্গল করো না, তাতে তোমার অমঙ্গল হবে। তা কি আমি বুঝি না রে? দীর্ঘ 20 বছর ধরে যে ছেলের প্রতি আমি কোনো কর্তব্য করতে পারলাম না, তার জন্য তোরা কি আমাকে একটু চোখের জলও ফেলতে দিবি না? চোখের জল ফেলে রজতের ফেরার পথটা তুমি পিছল করে দিও না পড়মা। আমি বলছি তুমি দেখো, সে এখন ঠিক ফিরে আসবে। কেন আমাকে মিথ্যা সান্ত্বনায় ভোলাতে চাইছিস কাকুলি? মিথ্যে সান্ত্বনা নয় পড়মা, এ আমার বিশ্বাসের কথা। কাকুলি, এবার বরণের দায়িত্বটা না হয় তুই নে। সে হয় না বড়মা, এই চৌধুরী বাড়ির ঠাকুর বরণ করার কোনো অধিকার আমার নেই। আরে কেন থাকবে না, কেন থাকবে না? আর কদিন পরে তো তুই আমাদের ছোট ছেলে রঞ্জনের বউ হবি তুই রে। সে যখন হবে তখন আমি সব দায়িত্ব নিজের হাতে তুলে নেব। চলো তো, এখন আর অপেক্ষা না করে চলো, সবাই হাতে নিয়ে বেলতলা অপেক্ষা করে আছে। কিন্তু তোর জ্যাঠার বন্ধু শিবু ঠাকুরপো তো এখনো এলো না। প্রতি বছর ঘট স্থাপনের সময় শিবু ঠাকুরপো নিজের হাতে ঢাক বাজায়। এবার ঢাক বাজাবার সুযোগ না পেলে একেবারে কুরুক্ষেত্র কাণ্ড করে কুরুক্ষেত্র কাণ্ড করবো। পুজো বাড়ির দরজার সামনে এসে অপকম্প করে রেখেছে। শিবু, এমন করে সপ্তম সুদ তুলে তুমি কার পতর পাচ্ছ? আরে ওই যে ওই কালা পাহাড়টা, শালা হাতের মতন চেহারার ওই শালা ধর্মের সারটা, শালা নির্ঘাত কাল রাত্রে কোন মন্ত্রীর বাড়ি থেকে নিমন্ত্রণ খেয়ে এসে এই সকাল বেলায় তোমার দরজার সামনে এই মৈরাক পর্বতের মতো মাল নামিয়েছে। আর আমি ওটার উপরে পা দিয়েছি। দেখো 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 জুতো। আরে হচ্ছেটা কি? কি হচ্ছে কি? আরে সরাও দুর্গন্ধ। সত্যি তো বলি, গোবরটা কোনো মানুষের নয় তো?
ঠাকুরপো, তুমি থামবে? না 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 না, থামাথামের কিছু নেই বৌঠান, থামাথামের কিছু নেই। বেটা আবার আমাকে সিং নেড়ে গুঁতোতে আসছিল। দাঁড়া দাঁড়া বেটা, আমিও সদাশিব উকিল, তোর নামে হাইকোর্টের গ্রিন বেঞ্চে মামলা ঠুকবো, পরিবেশ দূষণের মামলা। তখন বুঝতে পারবি কত ধানে কত চাল। হ্যাঁ আচ্ছা শিবু, তুমি কি ছুটিতে এসো? এই মামলা মোকদ্দমের কথা তুমি ভুলে থাকতে পারো না? সরি 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 দাদা, সরি। আরে বাবা, এই গোবরটাই আমার সব গন্ডগোল করে দিল। তা নাহলে দেখো, আমি হলাম গিয়ে পাবলিক প্রসিকিউটর, মানে সরকারি উকিল। সারা বছর কলকাতা শহরে বসে চোর, পুলিশ আর চোরের মধ্যে এই তাঁতের মাকুর মতো পাক মারি। তারপর মাঝে মাঝে ছুটি নিয়ে যখন গ্রামে ফিরে আসি, শিবু, তখন গ্রামের মাঠে ঘাটে ঘুরে বেড়াই, খালে বিলে ছিপ দিয়ে মাছ মারি, আর পুজো আরচাই প্যান্ডেলে গিয়ে ঢাক বাজিয়ে হাতের তালুতে ফোসকা তুলি। শিবু, আর তখন আমি বুঝতে পারি ওই শহরটা আমার মনটাকে চিবিয়ে চামার করে দিতে পারেনি। তাহলে এসো না, আমাদের বোধনের পুজোয় ঢাক বাজাবি। সেই বড় মা কখন থেকে তোমার জন্য অপেক্ষা করিয়াছি। আরে দাঁড়া মা দাঁড়া, তোকে ভালো করে দেখি। কেন, আমাকে আবার দেখার কি আছে? দেখছি যে আমার মায়া বেঁচে থাকলে ঠিক তোর মতো এত বড় হতো রে। মাত্র 2 বছর বয়সে ভগবান ওকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। কাকা, তোর এই শিবু কাকার টাকা, গাড়ি বাড়ি সবকিছু থাকা সত্ত্বেও ওই একটা জিনিসের অভাবে তোর শিবু কাকা ও যে ফকির হয়ে গেছে রে। সেই জন্যেই তো জলে ভেজা চোখে নিজের মেয়েকে চিনতে পারছো না। এই তো আমি তোমার মায়া। মায়া? হ্যাঁ রে হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। আমার এক মেয়ে চলে গিয়ে আমাকে পৃথিবীর সমস্ত মেয়ের বাবা করে দিয়ে গেছে। আয় বা, আয়, আমার বুকে আয় রে বা, আমার বুকে আয়, আমার বুকে। স্যার, শিবু কাকা স্যার। কোথায় যাও না? কোথাও নেই শিবু কাকা। কেমন ভোটকে দিলাম। এই রঞ্জন, তোর কি লঘু গুরু জ্ঞান নেই? শিবু ঠাকুরপোর সঙ্গে তুই আর কি মারছিস? লাগছে তো লাগছে না। এদিকে দাঁড়িয়ে আমরা পায়ে ভাতের কালার এদিকে তোমরা একেবারে চোখের জলে নাকের জলে একেবারে কম্পিটিশন শুরু করে। আরে ঠিক, আর দেরি করা ঠিক হবে না। চলো আমরা সবাই মিলে বোধনের অনুষ্ঠান শুরু কে। চলো সবাই মিলে আমরা চলো। আজকে না সবাইকে নেচে নেচে ঢাক বাজিয়ে আমি তোমাদেরও নাচিয়ে ছাড়বো। আরে ঢাক বাজা, কাসর বাজা, উলুদে আর শাখ বাজা, বছর পরে এলো আবার মাঠে। ঢাক বাজা, কাসর বাজা, উলুদে এলো আবার মাঠে। পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে। আরে এলো 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 মা দুর্গা মা। আরে এলো 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 মা দুর্গা মা। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি জয় জয়। আমার আসল টানলে কেন? আরে বাবা, আমি কোনো ধর্মের সার নয়। তোমার ধর্মপতি হওয়ার জন্য যে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেই রঞ্জন কুমার। বাবা, আমার জিনিস আবার আমাকে পরে কয়েকটা দিন কলকাতায় গিয়ে বেশ কাজটা করে কথা বলতে শিখেছো তো। কায়দা করে না শিখলে তোমার জীবন নাটকের নায়কের ভূমিকায় অভিনয় করতে গিয়ে যদি বেকায়দায় পড়ে যায়। অমন কথা বলো না গো, আমি তোমার নায়িকা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি তোমাদের আশ্রিতা, তাই তোমার মাঝে মাঝে বড় ভয় হয় ওই কলকাতা যাওয়ার পর তুমি যদি আমার কাছ থেকে হারিয়ে যাও। হারিয়ে যাবো? আরে কেন কেন কেন? আরে বাবা, আমি কলকাতায় একটা ব্যবসার কাজে যাই। ওখানে মানিকলাল রাজার নামে একজনের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করি, আর বড় বড় বিল্ডিং করে সেগুলো পাবলিককে বিক্রি করি, ব্যাস। এছাড়া তো কলকাতার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তবুও ওই মহানগরটা হলো একটা মন ভোলানো রূপ নগর। আচ্ছা, তোমার কি মনে হয়
যে আমি নিজের শিক্ষা দীক্ষা সব ভুলে গিয়ে ওই কলকাতার ক্যান্সার বিষ বুকে নিয়ে ঘরে আসবো? না না, তোমার উপর সে বিশ্বাস আমার আছে, আর সেই জন্য তো আমি তোমাকে। কি হলো, থামলে কেন? বলো। আমি তোমাকে আরে বলো বলো, এ সত্যি তোমরা মেয়ে না, না তোমরা মেয়ের একটা যন্ত্র। পৃথিবীর সব কথা বলে নাও, আর যে কথাটা আমি শুনতে চাইছি সেই কথাটাই তুমি বলতে পারছো না। এই থামো তো, থামো তো। যাকে পরিষ্কার সব কথা না বললে সে বুঝতে পারে না, তার সাথে কোনো কথা বলে আমার আনন্দই নেই। কত স্বপ্ন জমানো চোখের পাতা, শুধু যে তোমার ও গো তোমায় সাথে নিয়ে দেখব দুজনে জীবনকে নতুন করে। এত ভালোবাসে তোমাকে মন, তবু যেমন মানে না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য, তুমি যে চাঁদের হাসি। তুমি আমার জীবন সাথী। কত স্বপ্ন জমানো চোখের পাতায়, শুধু যে তোমায় ঘিরে। ও গো তোমায় সাথে নিয়ে চলবো দুজনে জীবনকে নতুন করে। এত ভালোবাসে তোমাকে মন, তবু যেমন মানে না, না, না। তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি। তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি। লা 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 লা। এই এত সুখ, এত স্বপ্ন, মনে হয় জীবন থেকে কোনোদিন হারিয়ে যায়। না, আমাদের স্বপ্নটা কোনো চৈত্র রাতের স্বপ্ন নাই কাকলি। এসো এসো, আজকের এই বোধনের পুণ্য লগ্নে আমাদের বংশের পবিত্র হার তোমার গলায় পরিয়ে দিয়ে আমি তোমাকে জীবন সঙ্গী হিসেবে গ্রহণ করলাম। সুখে দুঃখে বিপদে আপদে কেউ আমাদের রঞ্জন কোথাও নেই। আরে একটু আগে তুই যে আমাকে একটা লেগ স্পিন বল দিয়েছিলি না, সেটা আমি ছক্কা মেরে বাউন্ডারি লাইনে পার করে দিলাম। সত্যি রাখো, আপনি মজা করতে পারেন না। সত্যি? তোমরাও তো খুব ভালো বুঝেছিলে, তবে ব্যাপারটা আমি দেখিনি বা শুনিনি। হ্যাঁ যাই, আমি বাড়ির সবাই গেলাম, এই ব্যাপারটা আমি বলে দিই। এই সর্বনাশ, ওদিকে এতক্ষণে বোধনের পুজো শেষ হতে চললো। আমি এখন যাই। আরে যাচ্ছ কোথায়? আমার পরে চোখটা দেখে যাও নাকি? হ্যাঁ দেখলেন, হ্যাঁ কেমন বেরসিক মানুষ। হ্যাঁ
কত কষ্ট করে মানে প্রেমটা জমালাম, দুটো সুখে দুঃখের কথা বলবো, তা নেই সে কোত্থেকে একটা ষাঁড় ধরে প্রেমের পিণ্ডে একেবারে চটকে দিল। তুমি যখন ঢুকিয়েছিলে তখন মনে নেই কথাটা? ঠিক হে মাই ডিয়ার আঙ্কেল, আমার পরের ওভারটা আসুক, তারপর দেখো কেমন বোল্ড করে দিই, একেবারে বোল্ড। আচ্ছা অপরাধ অপরাধ মিস্টার রঞ্জন, অপরাধ কৃষ্ণ। আমি জানি এই বয়সে তোদের সঙ্গে মেলামেশা করাটা বোধহয় আমার ঠিক নয়, কিন্তু কিন্তু কি করবো বল? আমার তো কোনো সন্তান নেই, তাই তোদের জীবনের হাসি আনন্দের উত্তাপে আমার এই শুকনো মনটাকে একটু একটু সজীব করে রাখতে চাই রে, একটু সজীব করে রাখতে চাই। হাই রাম, কয় কি? তার জন্য এত লজ্জা কিসের উকিল বাবু? আমাদের এই বয়সটাই তো হলো গিয়ে যারে কয় আম সত্য, শুকনো একখান শ্মশানের কাঠ তারে কামিনী কাঞ্চনের রসে ফেললেই ভাদ্র মাসের একখান নরম তুলতুলে তালের বড়া। কে আপনি? আর যেচে আমাকে জ্ঞান দিতে এসছেন কেন? হাই রাম, কয় কি? আমার চিনতে পারছেন না। আরে আমি রে বাবা, এই বাড়ির জামাই শ্রীযুক্ত ভুজঙ্গ ভট্টাচার্য। তোমার চেহারা তো অনেক পরিবর্তন হয়ে গেছে, হয়েছে। তা এত তাড়াতাড়ি জেল থেকে খালাস পেয়ে গেলে? হাই রাম, এ কয় কি? বলে সরকার বাহাদুর কি সারাটা জীবন আমার ওই জেলে বসে কোলে দুধু খাবে নাকি উকিল বাবু? দুধু খাবে? কিন্তু তোমার তো যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল ভুজঙ্গ। আরে দাদা, পেন নাম দাদা, পেন নাম। ভালো আছেন। দেখুন আপনারা আমারে বদমাশ লম্পট মনে করতে পারেন, কিন্তু সরকার বাহাদুর আমার চাল চলন স্বভাব চরিত্র দেখে খুশি হয়ে 7 বছরের সাজা একেবারে মুকুব করে দিয়েছে। তাই তো মাত্র 20 বছরের মানে জেলের ভাত খেয়ে গত বছরই ছাড়া পেয়েছি। বৌদি কেমন আছে তারে দেখছি না কেন? তা দেখার দরকার নেই, জেল ফেরত খুনি আসামির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। হাই রাম, কয় কি? আমার স্ত্রী ছিলেন আপনার সাক্ষাৎ ছোট বোন, সে গলায় দড়ি দিয়ে মরেছে বলে কি আমাদের সম্পর্কের দড়িটা শেষ হয়ে গেছে নাকি বলেন উকিল বাবু? অমরদার বোন গলায় দড়ি দিয়ে মরেনি, তুমি ওকে মেরে ঝুলিয়ে দিয়েছিলে, আর সেটা আমি আদালতে প্রমাণ করতে পেরেছিলাম বলেই তোমার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। আছে মনে আছে, আপনারা 2 জন মিলে আমার 20 বছরের যৌবনের তেল একেবারে নিংড়ে নে। কিন্তু বিশ্বাস করুন, আমার পরিবারের মানে আমার বইয়ের এখনো মনে মনে ভালোবাসি। নির্লজ্জের মতো কথা বলো না ভুজঙ্গ। লজ্জাটা আমার মানুষের চাইতে একটু কম, কিন্তু জানোয়ারের চাইতে অনেক বেশি। না হলে আপনাদের সামনে খাড়া হতে পারি। চলেন ভেতরে চলেন। না, এ বাড়ির ভেতরে তুমি আরে কোনোদিন যেতে পারবে না। বেরিয়ে যাও বলছি। মেজাজ দেখাবেন না দাদা, মেজাজ দেখাবেন না। জানেন তো আমার মেজাজটা সিংহের চাইতে কম, কিন্তু শুকরের চাইতে অনেক বেশি। ন্যায্য পাওনা নিন না নিয়ে আমি এখান থেকে দেহত্যাগ করুম না। না, ঠান্ডা মাথায় একখান বিড়ি খান। শাট আপ! আমাদের কাছে আর তোমার কোনো পাওনা নেই। হাই রাম, এ কয় কি? বলে শ্বশুর বাড়ির সম্পত্তি জমি জায়গা মানে কিছুই তো দেবেন না, কমপক্ষে আপনাদের অষ্টধাতু চণ্ডী মূর্তিটারে দেন। এই বয়সে ঘরে বসে একটু ভজন সাধন করি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গের নাম রে। ভজন সাধন করবে না মূর্তিটা বিদেশের বাজারে বিক্রি করবে? হাই রাম, এ কয় কি? ঠাকুর দেবতারা কোনোদিন বিক্রি করতে আসে? তোমার মতো পাষণ্ড সবকিছুই করতে পারে। তাছাড়া মূর্তিটা হচ্ছে 200 বছরের পুরনো একটা অ্যান্টিক পিস, অর্থাৎ এর প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, আর বিদেশের বাজারে এর মূল্য প্রায় কয়েক কোটি টাকা। আর সেটাকে হাঁটানোর জন্য তুমি আমার বোনকে বারবার এই বাড়িতে পাঠিয়েছো, তারপর দিন রাত অত্যাচার করেছো, শেষ পর্যন্ত নিজের হাতে
নিজের হাতে তারে আমি গলা টিপে খতম করেছি। ভুজঙ্গ ওই মূর্তিটা না পেলে আমি আরো কয়েকজনকে খতম করতে পারি। খাড়া আছেন কেন? আগুনটা দেন, বিড়িটা খায়। হারামজাদা, খুনের হুমকি দেওয়ার জন্য আবার আমি তোমাকে জেলের ঘানি টানাতে পারি তা জানো? এ কয় কি, হ্যাঁ? একটা বাইরের লোক বাড়ির জামাইয়ের অপমান করে, আর নিজের লোক কেমন খাড়া আছে দেখেছেন? সালা ঢপে সব কোথাকার। মুখ সামলে কথা বলো ভুজঙ্গ। তবে কি তোমার গেলে একটা চুমু খাবো নাকি? অবশ্য আপনি যদি আমার বইয়ের দাদা না হয়ে ভাই হতেন তবে তাই হতেন। সালা নাকি বলেন খিটকেল বাবু, এই না উকিল বাবু। চাপাও! অমরদা কিছু না বললো আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। কুকুর যখন ডাকে সে কুকুর কামড়ায় না। আচ্ছা নিন, আপনি এখন ঠান্ডা মাথায় বিড়ি খান, চিন্তা নেই, আগুনটা আমার কাছে আছে। ও খাবেন না? তাহলে আমি খাই। Scoundrel! Get up from here! এই উকিল বাবু, আমার সালা সুরের বাচ্চা কইতে পারেন, গাধার বাচ্চা কইতে পারেন, জানোয়ারের বাচ্চা কইতে পারেন, কিন্তু ইংরেজিতে গালাগাল সালা একদম দেবেন না। আমি সালা কয়ে কলম ভাঙা মাল, ওই ইংরেজিতে গালাগাল দিলে সালা আমার মটকাটাই গরম হয়ে যায়। 20 বছরে জেলখানায় অনেক ধার এসেছে, যদিও সেটা হাঙ্গরের চাইতে কম, কিন্তু কুমিরের চাইতে অনেক বেশি কথাটা মনে থাকে জানো। ভুজঙ্গ, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়িতে এলে তোমার এই কটা দাঁত এই বাড়িতেই ফেলে যেতে হবে, কথাটা তুমিও মনে রেখো। আমি যেদিন আবার এই বাড়িতে আসুন না, সেদিন খাটিয়া চড়ে তোমার গঙ্গা যাত্রা শুরু হবে। আর সেদিন ওই চণ্ডী মূর্তিটার আমি মাথায় করে নিয়ে যাব। পৃথিবীর কোন শক্তি আমাকে আটকাতে পারবে না, কারণ ভুজঙ্গ ভট্টাচার্যের বুদ্ধিটা জজ সাহেবের চাইতে কম, কিন্তু উকিল সাহেবের চাইতে অনেক বেশি। বিড়িটাই নেমে গেছে। সর্বনাশ করছে সদাশিব, সর্বনাশ করেছে। ওই ভুজঙ্গটারও সাধ্য কিছু নেই। আচ্ছা আচ্ছা, তুমি বলতে পারো এই শুভ দিনে চৌধুরী বাড়ির আকাশে এই কোন মঙ্গলের মেঘ উড়ে এলো? তুমি বলতে পারো সদাশিব? তুমি কোনো চিন্তা করো না, তুমি কোনো চিন্তা করো না মুর্দা। আমি থাকতে তোমার সংসারে কেউ কোনোদিন অশান্তির আগুন জ্বালাতে পারবে না, কেউ না। সদাশিব, তাই না? ওই রঞ্জন চৌধুরী কিছুতেই আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। ওই সোনা পরল গায়ে গড়ল ছেলেটা ব্যবসার নেশায় আমার বাবার পাতানো ফাঁদে পা দিয়েছে। ওই এবার তাকে সর্বশান্ত করে দিয়ে তার সব সম্পত্তি আমরা একে একে হাবিশ করে দেব। এতদিন পরে একটা মালদার পার্টি জালে পড়েছে। আরে বেশ, কে রে কেসটা? বাবা, তোকে যে একবারই চেনা যাচ্ছে না যে রে। আরে তা বলে তুই বাংলা কথা কেন বলছিস? আরে মনে রাখিস, তুই এখন থেকে আমাদের দলের কেউ নস। তুই এখন থেকে বিখ্যাত প্রমোটার লক্ষ্মণ বাজোরিয়া। জানি আমি হচ্ছি লক্ষ্মণ প্রসাদ বাজোরিয়া। আমার বাবার নাম দশরথ কাজরিয়া। শালা মারবো তুই একটা বাবার কাজরিয়া হয়। সরি গুরু, ভুল হয়ে গেছে। যা খটমট টাইটেল মুখস্থ করতে গিয়ে যায় নিজের বাবার নামে ভুলে যাচ্ছে। দেখি আমার নামটা ভুলে যাচ্ছে রে কেসটা। আমি এখন তোর ভাই বিষ্ণুচরণ নয়, বিখ্যাত মাদারজি ব্যবসায়ী আম্বানি রামনাথন কৃষ্ণানা। বাবা, তোদের এই দুজনের পোশাক আর মেকআপটা না ওই দারুণ হয়েছে। এবার ওই ঠিকঠাক মতো অ্যাক্টিং করতে পারলে শালা কেল্লা ফতে। एक्टिंग আমি বহুত अच्छे করি বুঝি। রঞ্জন বাবু কো বাপ ধরিতে না পারি বুঝি। দেখিস বিষ্ণু, মাদারাজিটা নে বলতে গিয়ে আবার উড়িয়া ভাষা বলে ফেলিস না জান। নিজের চরকায় তেল দিও জি, আমাকে না বলিও। জয় সিয়া রাম। আমি जो बात बोलबे एकदम फास्ट क्लास,
কোনো মারোয়ারি भी समझाते পারবে না কি আমি বাংলা মুলুকে থাকি। বাংলা মুলুকে থাকি? এই এই এই, এই বাংলা মুলুকে থেকেও ভালো করে বাংলা কথাটা বলতে পারিস না? বাজে কথা বলবি না বিষ্টু, ভালো হবে না কিন্তু। তুইও বেশি রো আমি দেখাবি না বলে দিচ্ছি। চুপ তুই চুপ কর। চুপ চুপ কর। চুপ তুই চুপ কর। চুপ 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 চুপ। মানিকলাল আচার্যের বাইরে কি মাছের বাজার পেয়ে গেছে? ও সরি বস, ভুল হয়ে গেছে। অসময়ে বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। তোদের একটা ভুলের দাম কিন্তু কয়েক লাখ টাকা। ওই রঞ্জন চৌধুরীকে ধোকা দিয়ে এখনো পর্যন্ত মাত্র 20 লাখ পকেটে পুঁততে পেরেছি। আমার আরো অনেক অনেক টাকা চাই। এই তো সেদিন ওই ভুজঙ্গ বাবু বলছিলেন ওই রঞ্জনের গায়ের সম্পত্তির দাম নাকি 50 লাখ টাকার কম হবে না, আর ওই ব্যাংকও নাকি 25-30 লাখ টাকা মতো জমা আছে ড্যাড। তা আমি জানি রে, তবে রঞ্জন শুধুমাত্র এখন আর ওই কাগজপত্র দেখেই সন্তুষ্ট থাকছে না, হয়তো কিছু সন্দেহ করছে। তাই তো সেদিন ব্যবসার পার্টনারদের নিজের চোখে দেখতে চাইছিল। আরে ড্যাড, আরে সেই সব নিয়ে তোমার কিছু টেনশন করতে হবে না। তার জন্য তোমার ছেলে ম্যাপ হয়ে না সকাল থেকে কেসটা আর বিষ্টুকে ট্রেনিং দিয়ে তৈরি করে রেখেছি। তা এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করি, হ্যাঁ ওই কাজ শুরু করার আগে না এই গলাটা একটু ভিজিয়ে নিয়ে। তোকে কেন চড় মারলাম জিজ্ঞেস কর। জানি ড্যাড, ও ছেলে হয়ে বাপের সামনে মাল খাচ্ছিলাম তাই। না, আগে আমাকে না দিয়ে খাচ্ছিলি। কি? সবসময় না এই বাবাকে দিয়ে প্রসাদ করিয়ে নেবে, বুঝেছিস? আচ্ছা দে কি দে ওটা। হাই রাম, এ করে কি? এ কাম শেষ করার আগে মাল খায়? আরে তার জন্য চিন্তা করো না ভুজঙ্গ, ধরে নাও তোমার কাজ হাসিল হয়ে গেছে। দেখো দেখো আমাদের ব্যবসার পার্টনাররা এসে গেছে। জয় সিয়ারাম, কেমন আছেন ভুজঙ্গ বাবু? রামজির কৃপায় সব ঠিকঠাক চলছে তো? అయ్యయ్యో అమ్మడి రామనాథన్ కృష్ణన నమస్కారం నమస్కారం టుడే మార్నింగ్ అమ్మ కామ ప్రమ తిరుపతిజీ হাই রাম, করে কি? এই প্রাণীরা কারা? এরা আমার দু সাগরে কেষ্টা আর বিষ্টু। এই কেসটা বিষ্ণু? হ্যাঁ, আর এছাড়া ওই ললিতা না ভেতর ঘরে বসে তৈরি হচ্ছে। আজকে আমরা এই সবাই মিলে রঞ্জনকে টুপি পরিয়ে বেশ কয়েক লাখ টাকা খসিয়ে নেব। তারপরে আপনার কথা মতো আমরা সব কিছু তৈরি করে রেখেছি। ওই রঞ্জনের সঙ্গে ললিতার বিয়ে দিয়ে ওই সামনের সপ্তাহে আমরা সোনা পারুল গায়ের চৌধুরী পরের পরে সমস্ত ক্ষমতা দখল নেব। তারপর তোমাদের কাছ থেকে একটা জিনিস চাইবো। কি জিনিস? ওই চৌধুরী বাড়ির অষ্টধাতু স্বর্ণী মূর্তি কেমন? কেন বলুন তো স্যার, ওই সামান্য একটা মূর্তি দিয়ে আপনি কি করবেন? এই সামান্য কেন হবে? সামান্য কেন হবে? আরে উনি যখন টাকা না নিয়ে শুধু মূর্তিটাই চাচ্ছেন, তখন মালটা নিশ্চয় বহুত দামি। হাই রাম, এ কয় কি? দামে শোনে নয়, দামে শোনে নয়, দামে শোনে নয়। নিজের প্রেস্টিজ আর জেদটাকে বজায় রাখার জন্য ওই অষ্টধাতু সন্নি মূর্তিটাই আমার চাই রে। এই ব্যাপারে ললিতাই হলো আমাদের তুরুপের তাস। তা ওকে কি করতে হবে সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছো তো? মানিকলাল, হ্যাঁ। বুদ্ধিটা আমার শিয়ালের চাইতে একটু নিচে, কিন্তু গাধার চাইতে অনেক উপরে। ললিতা আজ তোমাদের দলের মুখ্য রানী হলেও তারে আমি নিজের হাতে তৈরি করে তোমার হাতে তুলে দিয়েছি। এখন তারে কেমন ট্রেনিং দিয়েছো তার একটা নমুনা দেখাও। নিশ্চয় নিশ্চয়। শিওর, ওই আসল নাটক শুরু করার আগে একটা রিহার্সাল হয়ে যা। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদের উত্তেজনা আবেগকে নিজের আওতায় রাখুন, কারণ আজকে স্বপ্ন সুন্দর সন্ধানে সন্ধ্যা উপস্থিত হচ্ছে স্বপ্ন সুন্দরী নায়িকা মিস ললিতা। आता है मुझे
ললিতা এই আজকের অপারেশনটি না তোমাকে একটু আমি ঠিকঠাক মতো বুঝিয়ে দিই। খবরদার ম্যাক, ভবিষ্যতে কখন আমার গায়ে হাত দিয়ে কথা বলবেন না। রন তোমার এত সূচি ভাই কিসের ললিতা? ম্যাক তো তোমার বন্ধুর মতো। আগে না হাতের পিঠে চড়া যার স্বভাব, সে কখন একটা গাধাকে বন্ধু বলে ভাবতে পারে না। যাকে আমাকে কি কাজ করতে হবে সেটা বলুন। বলছি 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 শোনো, একটু পরে রঞ্জন চৌধুরী নামে একটা ছেলে এখানে আসবে, তার সাথে তোমার নকল বিয়া দিমু, তারপর নকল বসা দিয়া তার দেশের বাড়ি গিয়া। ইম্পসিবল কাজ আমাকে দিয়ে হবে না। কেন হবে না কেন? বাধ্য হয়ে আপনাদের দলে নাম লিখেলো নিজের বিবেক। মনুষ্যত্ব এখনো বিসর্জন দিতে পারিনি। আমি মনে প্রাণে হিন্দু সমাজের বাঙালি মেয়ে, তাই সিঁদুর নিয়ে কোনো শয়তানি খেলা আমি খেলতে পারবো না। খেলতে হইব। কারণ ভুজঙ্গ ভট্টাচার্য কারো মুখ থেকে না শুনতে রাজি নয় ললিতা। আপনি কিসে রাজি সেটা আমার জেনে দরকার নেই। আমি শুধু আমার মতটাই আপনাকে জানিয়ে দিলাম। অসময়ে বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। কাকে কি বলছো ললিতা? ভুলে যেও না, এই ভুজঙ্গই তোমাকে ওই রাস্তা থেকে তুলে এই রাজপ্রাসাদে নিয়ে এসেছিল। রাজপ্রাসাদে তুলে আনেননি, আমাকে নরকের অন্ধকারে টেনে নিয়ে এসেছে। আর সেটা সম্ভব হয়েছে আমার মৃত্যু পথযাত্রী বাবার চিকিৎসার জন্য, টাকা রোজগার করবার জন্য। আমি বাধ্য ওই জান্নাতের ফাঁদে পা দিয়েছিলাম। তুই কয় কি? আমি জানো আমি ভালো করতে নেই, মানে এই জীবনে কারো ভালো করতে নেই, ঠিক আছে? আজ থেকে যে কথা না শুনবে তার কপালে একটা গুলি গুঁজে দেবো। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি? ললিতা, তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো। মরবে মানিক, আহারে মরবে। এমন সুন্দর মতন শরীরটা না আগুনে জ্বলে পুড়ে একেবারে ছাই হয়ে যাবে গো, ছাই হয়ে যাবে। ললিতাকে আপনারা নিজেদের স্বার্থ বাঁচিয়ে রাখবেন ভুজঙ্গ বাবু, কারণ তার নরম শরীরে মিষ্টি স্বাদটা হয়তো সোনপাপড়ির চেয়ে একটু কম, ঝাঁজটা কিন্তু পেঁয়াজের থেকেও অনেক বেশি। সর্বনাশ করেছে। এই ললিতা চলে গেলে আমাদের রঞ্জনে বিয়ে দেবেন কার সাথে বল? আমাদের সব প্ল্যান তো একেবারে চৌপাট হয়ে যাবে। মারোয়ারি সেজে আমি বাপের নাম ভুলতে বসেছি, আমাকে শাড়ি পরে মেয়ে সাজতে বলবেন না। জোর করে বিয়ে দিলে আমি ডিভোর্স করে বাপের বাড়ি চলে যাব। দিবস করে বাপের বাড়ি চলে যাবো? এই বলি, এই দুই মালকে কোন গাছ থেকে পেড়েছো কইতে পারো? এবারে কি হবে না? ওই ললিতা যে চলে গেল, তার মানে আমাদের তীরে এসে তোর ডুবে যাবে। দাদা, ওই ডুবন্ত তরিকে আমি আবার ধীরে পরে আনবো। তো ছোট বোন পিঙ্কি থাকতে বিয়ের কোণের জন্য চিন্তা কিসে? অসময়ে বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল। তার মানে তুই রঞ্জনকে বিয়ে করবি? আপাতত নকল বিয়ে করে তোমাদের এই অভিনয়টাকে আমি উদ্ধার করি, তারপর না হয় ওই হিরোকে যদি মনে ধরে যায় তাহলে সিন্দুরপুরে সোজা শ্বশুর বাড়ি চলে যাবো। আরে সাবাস পিঙ্কি, সাবাস সাবাস। এই না হলে বাপ কাবে দিয়ে। ওই রঞ্জন হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বে। ও আচ্ছা, ও আপনাকে চিনতে পারবে না তো? হাই রাম, তুই কয় কি? কেমন চিনবে, কেমন চিনবে? আমি যখন জেলে গিয়েছিলাম তখন রঞ্জন ছিল 4-5 বছরের, আচ্ছা না 6-7 বছরের একটা সওয়াল। আচ্ছা। তাছাড়া খুনের আসামি বলে আমার নাম কাউকে জানতেই নেই। আচ্ছা, নাম না জানলেও আপনার পরিচয়টা কিন্তু আমি জানি। হাই রাম, তুই কয় কি? এই কি 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 পরিচয় জানো বাবা? আপনি হলেন আমাদের আচার্য চৌধুরী কনস্ট্রাকশন কোম্পানির একজন পার্টনার। ঠিক ঠিক কইছো, ঠিক কইছো। আমি এক পার্টনার ভুজঙ্গ, শ্রী ভুজঙ্গ ভট্টাচার্য, আর এই এক পার্টনার রাম। আচ্ছা। না লক্ষণ, হ্যাঁ? না ভরত, হ্যাঁ? না না সীতা। তুই সালা মনে থাকে না কোন? আরে সালা কোন? लक्ष्मण, আমি হচ্ছি লক্ষ্মণ প্রসাদ বাজারিয়া। आपका नाम दशरथ प्रसाद बाजरिया। আপনার সাথ দেখা হয়ে বহুত খুশ হলাম। అయ్యయ్యా మరి రామనాథన కృష్ణన నమస్కారం నమస్కారం. తిరుపతి కృపయో আপনারও কুশল মঙ্গলম। আপনাদের সাথে মৌখিকভাবে পরিচয় ছিল, কিন্তু সাক্ষাতে পরিচয়ে বেশ আনন্দ পেলাম। আর এ হলো আমার একমাত্র মেয়ে পিঙ্কি। হ্যালো হ্যান্ডসাম, হাউ ডু ইউ ডু? আই এম ফাইন এন্ড থ্যাংক ইউ। ড্যাডির মুখে না আপনার কথা অনেক শুনেছি, অনেকদিন থেকে ভাবছিলাম আপনার সঙ্গে আমি দেখা করব। বলছি চলুন না কোথাও নাইট ক্লাবে গিয়ে দুজনে ডান্স করে আসি। আই এম সরি, হাতে একদম সময় নেই। আসলে একটা ব্যবসার মিটিং, মানে ব্যবসার হিসেব নিয়ে মিটিং এসেছি। একটা
মেয়ের সঙ্গে ডান্স করার সুযোগ পেয়েছেন সেটা হাতছাড়া করবে? কি করবে এই বলো? বয়সে বুঝি আপনার ব্যবসাটাই বেশি জরুরি? করবেন বলুন। অলরেডি 22 লাখ টাকা ইনভেস্ট করে বসে আছি, লাভের অঙ্কটা তো একটু বুঝিয়ে দিতেই হবে। হাই না এই কয় কি এই 22 লাখ 22 লাখ তো আমি দিয়েছি রঞ্জন, তুমি তো মাত্র 3-4 লাখ টাকা দিয়ে হাত গুটিয়ে বসে আছো। কি বলছেন আপনি? আমি 22 লাখ টাকা 3 খেপে মানিকলাল বাবুকে দিয়েছি কি মিস্টার? চুপ কর। ওই 3-4 লাখ টাকা দিয়ে কিছুতেই আমাদের সমান সমান ভাগ দিতে রাজি না। বারবার আপনি এক কথা বলছেন কেন? তাছাড়া এনাদের কাছে তো হিসেবটা আছে কি মিস্টার রামনাথন, আমি কোনো ভুল বলছি? अय्यो अब रॉन्ग जी, अब पेड ओनली 4 लाख। What? 4 लाखों रुपीस। What? হাজি আমার খাতাতে भी वही बात लिखा আছে। ভুজঙ্গ বাবু 22 লাখ দিলেন আর আপনি 4 লাখ কি দিলেন। বলছেন আপনি? সবাই যখন এক কথা বলছে, আরে তোমার কিছু নিশ্চয়ই ভুল হচ্ছে না রঞ্জন। না না, ভুল হচ্ছে না। ভুল যদি হয়ে থাকে তাহলে এই ফাইলের মধ্যে যে ভাউচারগুলো আছে সেগুলো সব মিথ্যে। মিথ্যে না রে, জাল এই জাল ভাউচার নিয়ে তুই শালা আমাদের সাথে চিটিং করতে এসেছিস। এই ফাইলটা না শালা আমি আজ আস্তা করে ছুঁড়ে ফেলে দেবো। খবরদার ভুজঙ্গবাবু, ওই ফাইলটা ফেরত দিন, ওর মধ্যে কিন্তু অরিজিনাল ভাউচারগুলো আছে। একদম শালা ফাইলে হাত ছোঁয়ার চেষ্টা করবি না, তাহলে তারা জানে খতম হয়ে যাবে। এবার বুঝতে পেরেছি আপনাদের ষড়যন্ত্র। কিন্তু ভুলে যাবেন না, আমি একজন গ্রামের ছেলে। আমাকে একটা পিস্তল দেখে কখনোই ভয় দেখাতে পারবেন না। ও গড, এ তো মারা গেছে ড্যাড। তার মানে তো খুন, হ্যাঁ? খুন। তুমি কি করলে রঞ্জন? তুমি কি করলে? না, 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 না। ভুজঙ্গ তুমি খুন করে দিলে। না, আমি খুন করিনি, বিশ্বাস করুন, এটা একটা অ্যাক্সিডেন্ট। সর্বনাশ! আপনি একটা মানুষ খুন করলেন। ড্যাডি, শীঘ্রই পুলিশে খবর দাও। পুলিশকে ডাকুন, আপনি সব দেখেছেন, আপনি কিছু একটা করুন। চুপ কর। ব্যাপারটা একটু ভাই ঠান্ডা মাথায় ভাবতে দে। রঞ্জনকে বাঁচাতেই হবে। আরে তা কি করে সম্ভব ড্যাড? আরে একটা মানুষ জলজন্ত খুন হয়েছে। অসময়ে বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গা। সবার প্রথমে লাশটাকে গায়েব করতে হবে। আচ্ছা, আর সে ব্যবস্থা করব আমি। কিন্তু রঞ্জন, এই দুজনের মুখ বন্ধ করার জন্য তোমাকে অন্তত 5 লাখ টাকা দিতে হবে। আচ্ছা বেশ, আমি বাবাকে চিঠি লিখে জানিয়ে দিচ্ছি, কিন্তু আমার একটা অনুরোধ, এই ঘটনার কথা আমার বাড়িতে যেন কেউ জানতে না পারে। পারবে না, কেউ জানতে পারবে না। তবে হ্যাঁ, আমার আরো একটা শর্ত আছে। আর একটা আর শর্ত? তাতে রাজি হলে তবেই কিন্তু আমি তোমায় বাঁচাতে পারবো। আচ্ছা, কি শর্ত বলুন। আমার মেয়ে এই পিঙ্কিকে বিয়ে করবে তুমি। হয় না, হতে পারে না। আরে কেন হয় না রঞ্জন? এই আমার বোন পিঙ্কি তো আমার দিক থেকে সব দিক থেকে আপনারা কেউ বুঝতে পারছেন না, আমি একজন গ্রামের মেয়েকে ভালোবাসি, তাকে বিয়ে করব বলে কথা দিয়েছি। কেন বুঝছেন আপনারা? কেন অন্য বুঝছেন? কাউকে কথা দিয়ে নিজের গলায় ফাঁসির দড়ি পড়তে চান? না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই রঞ্জন, সেটা তোমাকে এক্ষুনি ঠিক করতে হবে। একদিকে ফাঁসির দড়ি আর একদিকে আমার মেয়ে পিঙ্কি। এই দুটোর মধ্যে একটা তোমায় বেছে নিতে হবে রঞ্জন। বলো রঞ্জন, তুমি রাজি কিনা বলো। আরে বলো রঞ্জন, তুমি রাজি কিনা বলো। বলো। রাজি, আমি রাজি। বেশ, আর চিন্তা নেই। পিঙ্কি, তুই এখনো দাঁড়িয়ে আছিস? তুই একে ভেতরে নিয়ে যাবা। এসো রঞ্জন, এসো। আমার এই হাত দিয়ে তোমাকে একটা নতুন জীবন শুরু করবে। চলে এসো। জীবন নয় পিঙ্কি, মরণ। রঞ্জনের মনটা আজ মারা গেল। সারা জীবন আমাকে মৃতদেহ হয়ে বেঁচে থাকতে হবে, যার কোনো অনুভূতি নেই, শিক্ষা, সংস্কার, ভালোবাসা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। আছে শুধু এক অসীম শূন্যতার হাহাকার। সেই হাহাকার বুকে নিয়ে আমি কাউকে সুখী করতে পারবো না পিঙ্কি, আমি কাউকে সুখী করতে পারবো না।
ধরো পিঙ্কি, চলো আমার হাত ধরে নিয়ে চলো জীবন থেকে যন্ত্রণার পথে। ভুল হয়ে ফুটল না ফুল, ছুড়ে গেছে আশার মুকুল, একেরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল, ভুল হয়ে ফুটল না ফুল, ঝরে গেছে আশার মুকুল, একেরা স্বপ্ন চোখে মনে হয় আজ সবই ভুল। ভালোবাসা ছোট্ট বাসা, ছোট্ট বুকের একটু আশা, আজকে আমি সব হারালাম, জীবন কোটা জানি না মেলাতে গিয়ে কি পেলাম, আমি কি পেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম শুধু, শূন্য দিয়ে ভরে গেলাম শুধু, শূন্য দিয়ে ভরে গেলাম। কিন্তু দেখ, এই আমাদের নাটকের মাঝখানে একটা জলজন্ত মার্ডার হয়ে যাবে, সেটা তো আমি জানতাম না ড্যাড। তোকে কেন চড় মারলাম জিজ্ঞেস কর। কেন মারলে ড্যাড? জীবনে কোনোদিন বাবার বুদ্ধির সাথে পাঙ্গা নিতে যাবি না। এই ভুজঙ্গ আর তোর বাবা দুজনেই শয়তান বুদ্ধিতে একেবারে দুর্যোধন আর দুঃশাসন। কি হে ভুজঙ্গ, আর এবার ওঠো ভাই, ওঠো। দাঁড়া, এখন বিড়ি খেয়ে নে। जय सिया राम, ताज्जुब की बात, लाश जिंदा हो गया, लाश जिंदा हो गया। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, आप बेडूनाथ जी पूरा लाइफ हो। চুপ কর শালা, পুরা লাইফ ও শালা সিন শেষ হয়ে গেছে, এখন পুরা লাইফ হয়ে শালা। খোল খোল স্যার টুপি খোল। এই যে মানিকলাল, কায়দা করে রঞ্জন রে তোমার খাঁচায় বন্দি করে দিলাম। এবার তুমি যাবে সোনা পারুল গায়ে চৌধুরী পরিবার দখল নিতে, আর আমি যাবো ওই মেয়ে ছেলেটার কাছে, মানে ললিতা। ওরে বুঝিয়ে দেব, এই ভুজঙ্গ ভট্টাচার্যের যৌবনের তেজটা দামড়া ছাড়া চাইতে কম, কিন্তু হিজড়ে চাইতে হিজড়ের চাইতে অনেক বেশি। পাগল হইয়া বনে বনে ফিরি, আপন গন্ধমব কস্তুর মেঘ সম, ফাগুন রাতে দক্ষিণা বাই, কোনো দিশা খুঁজে পাই না, যাহা চায় তাহা তো ভুল করে চায়, যাহা পায় তা চায় না, তাহা চায় না। না বিকাশ না, আমার মনটাকে তুমি এমনি করে দুর্বল করে দিও না। মরিচিকার পিছনে ছোট কোনো লাভ নেই, তুমি ফিরে যাও। ললিতা, তুমি আমার জীবনে মরিচিকা নও, তুমি আমার জীবনে পরম বাস্তব সত্য, সেই সত্যটাকে তুমি অস্বীকার করতে পারো না। কিন্তু আমার পরিচয়টা তো তুমি জানো। সেটা সেটা তো তোমার অন্তরের পরিচয়, অন্তরের পরিচয়টা তো অন্তর দিয়ে জানতে হয়। তুমি কি শুনতে পাচ্ছ না আমার নীরব বনের জলসা ঘরে তোমার নুপুরের আওয়াজ? ওই নুপুরের আওয়াজটা তো বারবার
চিৎকার করে বলছে, ললিতা তুই একটা নোংরা নাইট ক্লাবে নর্তকী, এই ভদ্রলোকের সমাজে তোর কোনো জায়গা নেই, শুধু ভালোবাসার জোরে তোকে আমরা জাতে উঠতে দেব না। ললিতা, যে সমাজ মানুষের মুখে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করে দিতে পারে না, সে সমাজকে আমি জানো তো কিছুতেই মানি না। সমাজকে না মানলেও তোমার পরিবারের মানুষগুলোকে তো মেনে নিতে হবে, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে। তুমি তো জানো ছোটবেলায় আমার বাবা মা মারা গেছে, কোন এক দূর সম্পর্কে কাকার কাছে মানুষ হয়েছি, তাকে কিছুদিন হলো ভগবান আমার কাছ থেকে অনেক দূরে কেড়ে নিয়েছে। তাই তো আমি এখন একেবারে মুক্ত পুরুষ। তুমি মুক্ত হলো, ওই ভুজঙ্গ ভট্টাচার্য আর মানিকলালের দহলে কোনোদিন আমাকে মুক্তি দেবে না। ওদের বিকৃত কামনা বাসনা লোভ লালসার প্রদীপ হয়ে আমাকে জ্বলতে হবে, কারণ আমার বাবার চিকিৎসার টাকার জন্য, আমার বাবা চিকিৎসার টাকায় বেলুরের হাসপাতালে 1 লক্ষ টাকা পাঠাতে হয়। এ কি বলছো তুমি? হ্যাঁ বিকাশ, আমার জীবনটা এমনই এক ভাঙা নৌকা, যার জল ছিঁচতে ছিঁচতে সারাটা জীবন কেটে যাবে। ললিতা প্লিজ, আমার সামনে কখনো তুমি চোখের জল ফেলবে না। কান্তি তো আমি চাই না বিকাশ, কান্তি তো আমি চাই না। আমি তো সাধারণ মেয়ের মতো বাঁচতে চেয়েছিলাম বাংলাদেশে সুন্দর ছায়াগ্রার গ্রামে। আমার দু চোখ ভরে ছিল কত স্বপ্ন, বুক ভরে ছিল কত আশা, হায় সেসব কোথায় হারিয়ে গেল। কিছুই হারিয়ে যায়নি ললিতা। মনের গভীরে এখনো যদি ভালোবাসা থাকে, তাহলে দেখবে আবার তুমি সব ফিরে পাবে। আমার প্রেম হলো পরশমণি, সবই যে শুই যখন হয় যখনই, দূর থেকে যত দূরে যাই না চলে, সোনার হরি আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যে তাকে ভুলে। দুশ্মন তো রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনি নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো তাকে ভুলে, যেতাম না কখনো তাকে। তাহলে চলো বিকাশ, আমরা কোনো মন্দিরে গিয়ে বিয়ে করি। হ্যাঁ, বিয়ের পর হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে না, হয়তো 25-30 বছর কেটে যাবে। তখন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যদি নিজেকে পবিত্র শুদ্ধ বলে মনে করি, সেদিন ফিরে আসবো তোমার জীবনে। ললিতা, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও, ভুলো না তাকে কিনে নিতে তুমি, বন্ধু তোমার পথের সাথীকে চিনে নিও, মনের মাঝে চিরদিন তাকে ডেকে নিও। ওরে পীরিতি কাঠালের আঠা, ওরে পীরিতি কাঠালের আঠা, এ আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীরিতি করো না, গোলে মালে পীরিতি করো না। ওরে পীরিতি কাঠালের আঠা, পীরিতি কাঠালের আঠা লাগলে পরে ছাড়ে না। গোলে মালে পীরিতি করো না, গোলে মালে পীরিতি করো না, গোলে মালে পীরিতি করো না।
তাহলে তোমার আসল বেতান্ত ললিতা। এই প্রীতের নাগরের জন্য সেদিন তুমি নকল সিঁদুর পরতে রাজি হও না। যে অসভ্যের মতো কথা বলছেন, কে কে আপনি? ভুজঙ্গ মানে সাপ। তাই আমার কাছে কারো ফোঁস করার নিষেধ। যে দরজা দিয়ে এখানে ঢুকে পড়েছো সেই দরজা দিয়ে এখান থেকে মানে কাইটা পড়ো। এটা আমার বাড়ি ভুজঙ্গ বাবু, এখানে কে থাকবে না থাকবে সেটা আমি ঠিক করব। বিনা কারণে আপনাকে আমার দারোয়ান হতে হবে না। হায় রাম, এ কয় কি আমি দারোয়ান? যদিও আপনার আচার বিচারে মনে হয় আপনি নাম্বার 1 একটা দারোয়ান। তাহলে গাড়োয়ান হইয়া তোমাদের ভালোবাসার গাড়িটারে সর্বনাশের পথে গোড়াইয়া দিই। এই মালটা যখন মুখের কথাই যাবে না, তাকে কখন কোথায় কিভাবে নিয়ে যেতে হবে সে দায়িত্বটা আপনার নয় ভুজঙ্গ বাবু, দায়িত্বটা আমার। তুমি কে হও বাবা? আমি নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ইন্সপেক্টর দুলাল বক্সি। হেরোইন আর ড্রাগের চোরা কারবারিদের খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্যই আমি এখানে এসেছি। বলি এখানে তো কই মানে হেরোইন টেরোইনের কারবার টারবার করা নাই। ওই কথাটা বলতে আপনার গলাটা কে পড়ছে কেন ভুজঙ্গ বাবু? গলা কাপড় কি আছে? গলা কাপড় কি আছে? আমি বরং এখান থেকে যাই, কেমন? যাবেন না, কারণ এক্ষুনি এখানে যে নাটকের অভিনয় হবে তাতে আপনার ভূমিকাটাই সবচেয়ে বড়। আর কিছুক্ষণ আগেই তো আপনি আমাকে বাইরের দরজাটা দেখিয়ে দিয়েছিলেন। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরো নাটকটাই দেখে যেতে চাই। তাহলে আপনি একবার আমার সঙ্গে আসুন বিকাশ বাবু। কোথায় যাব? আমি কেন যাব আপনার সঙ্গে? হেরোইন রাখার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভুজঙ্গ ভট্টাচার্যের খেলাটা কেমন বুঝেছো বাসা? বুদ্ধিতে আমি সুকুনের চাইতে নিচে, কিন্তু কাল নামের চাইতে অনেক অপরে। যাও দুলাল, ওরে আদর করে নিয়ে যাও। দাঁড়ান ইন্সপেক্টর, বিকাশের কাছে কি পাওয়া গেছে সেটা আমি জানতে পারি? নিশ্চয়ই হেরোইন পাওয়া গেছে। হেরোইন এই যে আমি সঙ্গে করে নিয়ে এসেছি দুলাল বাবু। এই হেরোইনের পকেটটা ওর পকেট থেকে পাওয়া গেছে। এটা লিখে একটা কেস লেখা ফেলেন, আমি সাক্ষী হিসেবে একটা সই। তোর বাবা, আমি তো আবার সই করতে জানি না। ঠিক আছে, একটা টিপস আপ দিয়ে দেবো, কেমন? বাহ, চমৎকার ইন্সপেক্টর, চমৎকার। সরকারের কাছ থেকে মাইনে নিচ্ছেন, সরকারি দেওয়া বিনা পয়সায় পোশাক পরে আছেন, সরকারের দেওয়া রেশনে চাল ডাল খেয়ে বেঁচে আছেন, তবু জনগণের বদলে একটা জানোয়ারের পদসেবা করছেন। খুব সামনে কথা বলবে ললিতা, তোমার কাছ থেকে আমাকে ডিউটি শিখতে হবে না। আমার কাছ থেকে নয়, আপনার ওই পোশাকটার কাছ থেকে কিছু শিখবার চেষ্টা করুন, যেটা গায়ে দিয়ে সমাজটাকে আপনারা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন, আর যেটা দেখে আমাদের চিৎকার করে বলতে ইচ্ছে করছে আপনারা দেশদ্রোহী, আপনারা সমাজের বড় সমাজ বিরোধী। তুমি চুপ করো ললিতা, তুমি চুপ করো। কোনো আইনে ওরা আমাকে আটকে রাখতে পারবে না। তোকে আটকে রাখতে না পারলেও চিরজীবনের মতো পঙ্গু করে দেব। আমি যাবো, আমি তোমার। তুমি কোথাও যাবে না। ভুজঙ্গ ভট্টাচার্য অনেকদিন গরম ভাতের স্বাদ পাই নাই, তাই তোমার থালাই না আমি ভাত খাবো। খবরদার খবরদার খবরদার, ভুজঙ্গ বাবু ললিতার গায়ে কিছুতে হাত লাগাবেন না। এই স্যার, নিশ্চয়ই লাগাবো রে। তোর সামনে না গোপাল হয়ে ওর কোলে উঠে বসবো, দেখবি। এই কলঙ্কিনী রাধা, আরে কদম ডালে বসিয়া আজে কানু হারাম দাদা মাহি তুই চলে না যাইও। কি ও কলঙ্কিনী রাধা, আরে কদম ডালে বসিয়া আজে কানু হারাম দাদা মাহি তুই চলে না যাইও। মাহি তুই চলে না যাইও, মাহি তুই চলে না যাইও।
করুণা করো পেতে চায় না, অনেক বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না, আমি আর ব্যথা পেতে এই যন্ত্রণা, এই যন্ত্রণা আমি যে আজ সহ্য করতে পারছি না। একটা কাগজে সই করা বিয়ে 7 লাখের বাদন হয়ে আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। হ্যাঁ, আমি আজ এখান থেকে পালিয়ে যাবো। হ্যাঁ, আমি আজ এখান থেকে পালিয়ে যাবো। বর্ষাকাল হরিণে চাটে বাঘের, যেখানেই যাও ফাঁসির দড়ি থেকে তুমি বাঁচতে পারবে না রঞ্জন। পুলিশ তোমাকে ঠিক খুঁজে বের করবে, তারপর তোমার বাবা মায়ের চোখের সামনে তোমাকে না, আমার দাদা হারিয়ে গেছে, তারপর যদি আমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার বাবা মা সেই সব কিছুতে বেশি মেনে নিতে পারবে না। তাদের কি হলো রঞ্জন, কি এত ভাবছো? ভাবছি কি জানেন, ভাবছি আপনি মানুষ না পিশাচ। আমার ড্যাডি মানুষ না পিশাচ তা নিয়ে তুমি গবেষণা করলে হয়তো নোবেল প্রাইজ পেতে পারো রঞ্জন, কিন্তু তাতে তার ওই চরিত্রটা না একটু বদলাবে না। ওইসব কথা বাদ দিয়ে আজকের উৎসবের জন্য নিজেকে তৈরি করো। আরে একটু পর তো তোমাদের বিয়ের পার্টি শুরু হবে। না, পারবো না। এই মানসিক যন্ত্রণা নিয়ে আপনাদের উৎসবে আমি কিছুতেই সামিল হতে পারবো না, কিছুতেই না। আরে মনকে শান্তন করা আমার কাছে ওষুধ আছে রঞ্জন। এই নাও মৃত সঞ্জীবনী সুধা, এটা একটু গলায় ঢাললে না মনে যন্ত্রণা একেবারে গলে জল হয়ে যাবে রঞ্জন। এই নাও রঞ্জন। আমাকে দাও, আমি খাবো। মদ না খেলে যে তোমাদের মতন মানুষ হতে পারবো না, আর তোমাদের মতন মানুষ না হলে যে তোমাদের ভালোবাসাটাকে আমি কিছুতেই ভোগ করতে পারবো না, তাই তো আমি মদ খাবো। চিয়ার আপ মাই ডার্লিং, চিয়ার আপ। এটাই তো চেয়েছিলাম, এবার সমাজের সামনে আমি তোমাকে উপযুক্ত স্বামী বলে হাজির করতে পারবো। তুমি তো সেই দিনই গ্রামে চিঠি পাঠালে, কিন্তু সেই 5 লাখ টাকাটা তো এখনো এসে পৌঁছলো না। এরপর কিন্তু আমি আর ওই কেষ্ট বিষ্টুর মুখ বন্ধ করতে পারবো না। কেষ্ট মানে তাহলে কি আপনার ওই বিজনেস পার্টনার রামনাথন আর লক্ষ্মণ প্রসাদ নন? না, আমার গোটা কারবারটাই ভুয়ো। আমাদের মতো মুরগিকে ধরে এনে জবাই করাই হচ্ছে আমার কারবার, আর সেই কারবারেই আমার এত টাকা। আরে সেই জন্যই তো এই আপনাদের মতো বড় লোকের দেহের সঙ্গে টুলির মতো লেগে আছি স্যার। আরে দুলাল, এসো পরিচয় করিয়ে দিই। এ হলো রঞ্জন চৌধুরী, সোনাপারুল গায়ের বিখ্যাত জমিদার বংশের ছেলে, বর্তমানে আমার আদরের জামাই। আর রঞ্জন, ইনি হলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো ইন্সপেক্টর মিস্টার দুলাল বক্সি। নমস্কার ভাই, নমস্কার। হ্যাঁ, আপনার সঙ্গে পরিচিত হয়ে বড় আনন্দ পেলাম। এবার থেকে আপনিও আমাদের একজন হলেন। না, দুর্ভাগ্যক্রমে এবারে জামাই হলো আমি আপনাদের কোনোদিন যাতে উঠতে পারবো না, কারণ যে চোরা কারবারিদের ধরার জন্য আপনাদের এই পোশাকটা তৈরি হয়েছে না, আপনি তাদের বাড়িতে হানা না দিয়ে ফোকটে খানা খেতে চলে এসেছেন। আরে সবাই মিলে ভাগে যোগে খাওয়ার জন্যই তো এই সরকার নতুন বিভাগ তৈরি করে। তাই নাকি? তাহলে একটু চুমুক দেবেন নাকি? আরে দিন। আরে এইসব জিনিস তো কখনো আর এটো হবার নয়। আর হ্যাঁ, ভালো কথা, কাল ললিতার বাড়ি থেকে বিকাশ নামের একটা ছেলেকে গ্রেফতার করেছে, কিন্তু ভুজঙ্গ বাবুকে তো সেখানে দেখলাম না। ভুজঙ্গ বাবুর ব্যাপারটা আমার স্বামী রঞ্জন খুব ভালোভাবেই জানে। কি গো বলো না, ভুজঙ্গ বাবু কোথায়? মানে উনি একটা ব্যবসার কাজে মুম্বাই বেড়াতে গেছেন আর কি। ভদ্রলোক হঠাৎ যেন কোথাও উধাও হয়ে গেল না, মানে এই ব্যাপারটা খুব একটা রহস্যজনক আর কি। বলছি ওইসব কথা এখন বাদ দাও, কারণ আমার বাড়িতে আজ মেয়ের বিয়ের উৎসব। না মানে পুলিশের চোখটাই তো সন্দেহের চোখ, তাই বলছিলাম না থাক, আমি বরং ওই বাইরের দিকটাই লক্ষ্য রাখছি। আপনারা পার্টি শুরু করুন, কেমন?
Ladies and gentlemen, let me welcome Mr. Ranjan Chaudhary and Mrs. Pinky Chaudhary. এদের দুজনের নাচ গানের মধ্যে দিয়ে শুরু হচ্ছে আজকের পার্টি। Ladies and gentlemen, are you ready? Dance with me and sing with me. दम मारो दम मिट जाएगा बोलो शुभ श्याम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम मारो दम दुनिया ने हमको दिया क्या दुनिया से हमने लिया क्या दुनिया का पर्वत रे क्यों अरिंद माना दिया क्या दुनिया ने हमको अरिंद माना दिया क्या दम मारो दम मिट जाए गम बोलो शुभ शाम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम আমার খোকা এখানে থাকে, আমি খোকার সাথে দেখা করতে এসেছি। এখানে কোনো খোকা টোকা থাকে না, বাড়ি চল বলছি, বাড়ি চল। শালা বিয়ে বাড়িতে ঢুকে পড়ে ওকে নিয়ে খেয়ে যাবে ভেবেছো? এই, এই নিয়ে যাও, নিয়ে যাও। আমি যাব না। আমি খোকার চিঠি পেয়েছি, কিন্তু 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 আমার খোকা কই? আমার খোকা কোথায়? আমার খোকা, আমার খোকা ওই তো, ওই তো আমার খোকা, ওই তো আমার খোকা। কে আপনি খোকা! আপনি কেন এসেছেন? তুই বিপদে পড়ে 5 লাখ টাকা চেয়ে পাঠিয়েছিলি। তার জন্য নিজে না এসে তো চেকটা বাই পোস্টে পাঠিয়ে দিলেই পারতেন। কি ব্যাপার রঞ্জন, এই লোকটা এমন অভদ্রের মতো বাড়ির ভেতরে ঢুকে পড়েছে কেন? কে এই লোকটা? না আরে কি হলো রঞ্জন? চুপ করে আছো কেন? না, বলো বলো এই লোকটা কে? না উনি হলেন আমাদের জমিদার স্টেটের নায়েব মশাই। আগে ও ঠিক কথাই বলেছে। এই শহরে সোনালী আলোর নিচে দাঁড়িয়ে এই শিক্ষিত মানুষটা আমাদের সম্পর্কটাকে চিনতে কিন্তু ভুল করেনি, চিনতে কিন্তু ভুল করেনি। ওসব কথা বাদ দাও না মশাই। আমাদের টাকাটা এনেছে কিনা তাই বলো। আনবে না, না মানে না আনলে বেটা চাকরিটা থাকবে নাকি? নগদ না চেক কি আনেছো? তুই তো চেক পাঠানোর কথাই বলেছিলি রঞ্জন। Shut up! আমার স্বামীর মাইনের কর্মচারী হয়ে তাকে তুই দিয়ে কথা বলতে লজ্জা করে না? তোমার স্বামী, তার মানে তুমি? তুমি নয়, আপনি। মালিকের ওয়াইফকে আপনি বলতে হয়। তিনি কানে কি এক কানে ঠিক আছে, এখনো সহবত শেখনি মশাই। ভালো করে জেনে রাখো, আমি রঞ্জনের শ্বশুর মানিক লাল আচার্য। একটু আগেই আমার মেয়ে পিঙ্কির সঙ্গে রঞ্জনের রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে। বাহ, চমৎকার রঞ্জন বাবু, চমৎকার। বুড়িয়ে খবর শুনতে কার না ভালো লাগে, কার না ভালো লাগে রঞ্জন বাবু, কার না ভালো লাগে। কিন্তু কিন্তু আপনি তো চিঠিতে বিপদের কথা লিখছিলেন, কিন্তু এরপরে আর টাকা দরকার হলে এই নাইম সাগর টানবেন না, নাইম সাগর টানবেন না। এই মালটা সেই থেকে ভ্যানতারা মারছে,
কিন্তু আসল মালটা বার করছে না কিছুতে। কি হলো? চেকটা বের করুন। একবার যখন মুখ খারাপ করে কথা বলবো না, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। ওই যে জমিদারি চলো বুঝি না। আরে কোনো চিন্তা নেই, ওই দেশে গিয়ে সব পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করে ওই আমরা নতুন সিস্টেম চালু করে দেবো। কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হচ্ছে? দয়া করে চেকটা দিয়ে এখান থেকে চলে যান, চলে যান। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। তবে এরপর আর টাকার দরকার হলে এই নায়েব মশাই তার টাকাটা মারবেন না। আপনার যে বাবা বিদেশে থাকে তাকে আপনি চিঠি লিখেই জানাবেন। এই নিন, এই ধরুন। দেখি আমাকে দাও দেখি। রুপিস 5 লাখ, ঠিক আছে, কিন্তু এগুলো কি? খামের ভেতরে সব কি আবর্জনা ভরে রেখেছেন? আপনাদের কাছে যেটা আবর্জনা সেটা এ বাবুর বাড়ির গৃহ দেবতা মা মঙ্গল চণ্ডীর আশীর্বাদী ফুল। আশীর্বাদী ফুল? আরে ভগবান! আমাদের কোনো আশীর্বাদী ফুলের দরকার নেই। এগুলো এগুলো বরং আপনি আপনার মাথায় করে বাড়ি নিয়ে যান। হায় ভগবান! চলেন না, আমাকে চলেন না। উচ্চাসার ভ্রমরাবতী থেকে যে হাত আপনি বাড়িয়েছেন, এ গায়ের গরিব মানুষের অঙ্গ স্পর্শ করে তাকে আর অপবিত্র করবেন না। বুকের গভীরে যদি কিছু স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা থাকে, সেটাকে শয়তানের রোবাদ দিয়ে মুছে ফেলবে। তবু আমাদের রক্ত জল করা টাকাটা আপনাকে দিয়ে গেলাম। আপনাকে দিয়ে গেলাম। আপনাকে দিয়ে জীবন চলে যায় তাকে যেতে দাও রঞ্জন, যেতে দাও। তুমি বরং পিঙ্কিকে নিয়ে উড়ে যাও অন্য কোনো গ্রহে, অন্য জগতে। কোথায় পিঙ্কি? হাত ধরো পিঙ্কি, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরে তুমি আমাকে নিয়ে চলো ওই স্বর্গের নন্দনকানন থেকে নরকের অন্ধকারে। তুমি আমাকে মানুষ থেকে জানোয়ার করে তোলো পিঙ্কি, তুমি আমাকে মানুষ থেকে জানোয়ার করে ভজুয়া, রঘুবীর, না একটা মানুষেরও দেখা নেই। কিন্তু আমি এখন কি করি? একটা জরুরি কাজ নিয়ে লোকটা যে সেই কলকাতায় গেল, আজ 5 দিন হয়ে গেল, এখনো তার কোনো খবর নেই। খবর ঠিকই পাওয়া যায় বড় মা, তুমি এত উতলা একদম হয়ে না। মায়ের উপর ভরসা রাখো, মা চণ্ডী জ্যাঠামশাইকে ঠিক ফিরিয়ে আনবেন। আরে কিন্তু আমার মনটা যে বড় খুব গাইছে রে। কোত্থেকে একটা চিঠি পেয়ে হঠাৎ সে কলকাতায় চলে গেল। কথাবার্তা শুনে মনে হলো আমার কাছে কিছু লুকোতে চাইছে। কি হয়েছে ওর? ওগো, তোমার এমন অবস্থা হলো কি করে? কিচ্ছু হয়নি মাধবী, কিচ্ছু হয়নি। তোমার স্বামী এখনো বহাল তবিতে বেঁচে আছে। ওগো, ওগো, এসব কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে?
মাথার আর দোষ কি বৌঠান, মাথার আর দোষ কি? আমি রঞ্জনের হোটেলের সামনে গিয়ে দেখি দাদা ফুটপাতের উপরে বসে বিড়ি বিড়ি করে কি বলছে আর হাউ হাউ করে কাঁদছে। কেন কাঁদছিলে কেন? তাহলে কি আমার রঞ্জনের কোনো বিপদ? ও ও ভালো আছে তো ঠাকুর? হ্যাঁ হ্যাঁ বৌঠান, হ্যাঁ তোমার ছেলে বহাল তবিয়ত আছে, রাজার হালে আছে, কিন্তু কিন্তু তোমাদের দুজনকে পথে বসিয়েছে। না, আমি বিশ্বাস করি না। আমার রঞ্জন কখনো অন্যায় কাজ করতে পারে না। আমি ওর মা। কার মা হয়ে তুমি গর্ভে মাথা উঁচু করতে চাইছো মাধবী? যে ছেলে তার জন্মদাতা পিতার পিতৃত্বকে অস্বীকার করেছে, যে ছেলে এখন লোকের সামনে তার বাবাকে নাই বলে পরিচয় দিয়েছে, তার আরো কীর্তের কথা শুনলে এই কাকলির পায়ের নিচের মাটিটাই সরে যাবে। বলো না সদাশিব, ও কথা বলে এই নিষ্পাপ মেয়েটার মনটাকে তুমি তুমি ভেঙে দিও না, ভেঙে দিও না। কাকা তুমি বলো কাকা। কাকলি, আমি শুনতে চাই। হ্যাঁ কাকা, হ্যাঁ, আমার মনের গভীরে সত্যের জোর আছে বলে আমি রঞ্জন দেখো অকপটে বিশ্বাস করেছিলাম। আজ যদি সেই বিশ্বাসটাকে সে ভেঙে ফেলতে পারে, তাহলে আমি সে সহজ সরল সত্যি বলে মেনে নেব। বলো কাকা, তুমি সেই সত্যি কথাটা বলো, কি সে সত্যি তুমি বলো। আমি আর কি বলবো? রঞ্জনরা তো এই ট্রেনে এসেছে, একটু পরে সে তার নতুন আত্মীয় স্বজন নিয়ে বাড়িতে আসবে, তখন তোমরা সবাই সবকিছু বুঝতে পারবে। নতুন আত্মীয় স্বজন মানে কি হলো? কাদের কথা বলছো তুমি? বুঝতে পারছো না তো? তাহলে যাও, বাড়ির ভেতরে গিয়ে বরণ ডালা নিয়ে এসো। তোমার বেয়াই বাড়ির লোকজন আসছে বৌঠান, বেয়াই বাড়ির লোকজন, আর সেই সঙ্গে আসছে রঞ্জনের বিয়ে করা নতুন বউ। এত বড় আনন্দের খবরটা তোমরা এতক্ষণ চেপে রেখেছিলে? এই চৌধুরী বাড়িতে নতুন বউ আসছে, আর তবু এখনো এ অতিরা কেউ বরণ ডালা সাজায়নি, সানাই বাজছে না, শঙ্করধ্বনি উলুধ্বনি হচ্ছে না। চৌধুরী বাড়ির নতুন বউকে তার শুধু চোখের জলে বরণ করা যাবে না। ও কাকা, তোমরা সবাই আনন্দ করো, তোমরা সবাই হাসো গো, তোমরা সবাই হাসো গো, তোমরা সবাই হাসো গো। না, ওই ছেলে বউকে আমি কিছুতেই বরণ করে ঘরে তুলতে পারবো না। ও কথা বলো না মাধবী, এতক্ষণ হয়তো গোটা গ্রামের মানুষ এ কথা জেনে গেছে। তাদের সামনে অশান্তি করে তুমি চৌধুরী বাড়ির মান-ইজ্জতকে তুমি ধুলোয় মিশিয়ে দিও না। কিন্তু অমরদা, ওরা যদি এই বাড়িতে জায়গা পায়, তাহলে তোমরা কি পরিচয় এই বাড়িতে থাকবে বলতে পারো? না হয় নায়েব অমরদা, আর নায়েব গিন্নি হয়ে বেঁচে থাকবো, তবু তো ঘরের কেচ্ছাটা ঘরেই বন্ধ থাকবে। অমরদা, বাইরের কেউ জানবে না, বাইরের কেউ যাবে তখন যাবে, কিন্তু এখনকার কাজটা তো এখন করতে হবে। এই ওটা কি নিয়ে এলি রে? বরণ ডালা, নতুন বউকে যে বরণ করে ঘরে তুলতে হবে বড় মা। চুপ কর হতভাগী। যে মেয়েটা তার জীবনের প্রদীপটাকে নিভিয়ে দিল, তার জীবনে তুই নতুন করে আলো জ্বালাতে চাইছিস? তোর কি মান অপমান বোধ কিচ্ছু নেই? বড় মা, আমার মান অপমান দিচ্ছে এই চৌধুরী বাড়ির মান ইজ্জত যে অনেক বেশি কে বড় মা। ওই তো তোমার নতুন বউ এসে গেছে, ওই তো আসছে বড় মা, ওই তো আসছে। আগে চণ্ডী মণ্ডপে চলুন, মায়ের মন্দিরে প্রণাম করে তবে নতুন বন ধরে যাবে। আমার জন্য কোনো নিয়ম মানার দরকার নেই। আগে রঞ্জন মারা গেছে, তার জায়গায় যে এসেছে তার কোনো অনুভূতি, শিক্ষা, সংস্কার কিছুই নেই, এটা মনে রাখবেন।
তাহলে তোমার কর্তব্যটা তুমি পালন করো বড় মা, ওদেরকে তুমি বরণ করো। না, আমি বরণ করতে পারবো না। বড় মা, নতুন বউকে যে বরণ করে ঘরে তুলতে হয় বড় মা। থাক, কোনো দরকার নেই। 6 ঘন্টা ট্রেন জার্নি করে এসেছি, এখন বকের মতো আমাকে বড় হতে হবে? ওসব এখন ব্যাকডেট হয়ে গেছে। দেখুন মা জননী, মানুষের সঙ্গে মানুষের বিয়ের সম্পর্কটাই ব্যাকডেটেড, কয়েক লক্ষ বছরের পুরনো। তবু সেই সম্পর্কের সূত্র ধরে আমি, আপনি, আমরা সবাই এই পৃথিবীতে এসেছি। তাই ওই সম্পর্কের উপর ভিত্তি করে যখন বিয়েটা করতে পেরেছেন, তখন দয়া করে একটু বরণিয়া হতে দিন। এসো এসো বড় মা, নতুন বউকে বরণ করবে, এসো। না, আমি পারবো না, আমি পারবো না। তাহলে তুমি আমাকে ছুঁয়ে দাঁড়াও, তোমার হয়ে আমি ওদেরকে বরণ করছি। ঈশ্বর, এই মাটির পৃথিবীতে এমন স্বর্গীয় দৃশ্য আমি কোনোদিন দেখিনি, যে মান অপমান অভিমানকেও পূজার ফুলের মতো পবিত্র করে তোলা যায়। এ আমি আমার জীবনে প্রথম দেখলাম। এবার নতুন বউকে আশীর্বাদ করো গো বড় মা। একটা নায়েবের বউয়ের আশীর্বাদের কি দাম আছে রে? তাছাড়া আমি কি দিয়েই বা আশীর্বাদ করব? যার যা পাও না তাকে সে দিতে হয় বড় মা। এই নাও, এই সোনার হার দিয়ে তুমি নতুন বউকে আশীর্বাদ করো। আরে তোর জিনিস তুই ওকে কেন দিবি? দেখি 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 দেখি, একটা মেয়ের কাছে এত দামি হার কোথায় পেলো? দেখে 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 দেখে, এ বাবা, এ তো স্ট্রেন দে, এটা দাম মনে হয় লাখ টাকার কম হবে না। আসি, ব্যাপারটা তো বেশ সন্দেহজনক বলে মনে হচ্ছে। এই মেয়েটা, এত দামি হার তুমি কোথায় পেয়েছো? সেটা বলুন আপনি, আপনার জামাইকে জিজ্ঞাসা করুন। কি ব্যাপার? তোমাকে জিজ্ঞাসা করতে বলছি কেন? এই হারের ব্যাপারে তুমি কিছু জানো নাকি? বুঝেছি। তোমার মা বাবা বিদেশে আছে, আর সেই সুযোগে এরা চুরি করে তোমাদের সর্বশান্ত করতে চাইছে। ভদ্র হয়ে কথা বলার চেষ্টা করবেন। আমরা গরিব হতে পারি, কিন্তু কারো জিনিস চুরি করার কায়দাটা আমরা শিখতে পারিনি। আমরা কারো ভালোবাসা গ্রহণ করতে পারি, আবার প্রয়োজন হলে সেটা ফিরিয়ে দেওয়ার মূল সত্য আমাদের আছে। কিন্তু আপনার মেয়ের মতো আমরা কারো ভালোবাসার ঘরে শীত কেটে মহারানী হতে শিখিনি, আর শিখতে চাইও না। এই রঞ্জন, ছোট লোক মেয়েটা কি বলে গেল বলো তো? ওইসব কথা বাদ দেবা। একবার যখন এসে পড়েছি, একটা একটা করে সব কটা ছোট লোকের বাচ্চাকে বিদেয় করে ছাড়বো। শোনো তোমরা, আমি হলাম রঞ্জনের শ্বশুর মানিকলাল আচার্য। এটা তো নায়েব, এটা নায়েব গিন্নি। তা তুমি কে? আমি এই নায়েবের মোসাহেব। মোসাহেব? আচ্ছা, ঠিক আছে। আমি তোমাদের জন্য দুটো জিনিস নিয়ে এসেছি। আচ্ছা। এক নাম্বার হলো চৌধুরী বাড়ির ছোট বউ, আর 2 নাম্বার জিনিসটা হলো এ বাড়ির হারিয়ে যাওয়া বড় ছেলে রজতকে। মানে আমার হারিয়ে যাওয়া বড় ছেলে? হ্যাঁ, চৌধুরী বাড়ির বড় ছেলে যখন, এক অর্থে তোমাদের ছেলেও বলতে পারো। আজ থেকে প্রায় 20 বছর আগে আমি রজত নামে একটা ছেলেকে কুড়িয়ে পাই। তারপর তাকে নিজের ছেলের মতোই মানুষ করি। ওই রঞ্জনের কাছে ওদের ফ্যামিলি ইতিহাস শুনে বুঝলাম সে ছেলেটাই হচ্ছে ওর বড় ভাই। ওগো, তুমি শুনতে পাচ্ছ? উনি কি বলছেন? তুমি শুনতে পাচ্ছ? কোথায় আমার রজত? আমার পুত্র তুল্য এই ম্যাকই হচ্ছে তোমাদের রজত। আমাদের রজত এত বড় হয়ে গেছে। দেখো শিবু, দেখো আমাদের সেই রজত। বড় বউ, আমি বলেছিলাম না, মা চণ্ডী যদি ঠিক থাকে আমাদের রজতকে ঠিক একদিন ফিরিয়ে দেবে। রজত, আয় বাবা, আয় আমার কাছে আয়। আরে আমাকে চিনতে পারছিস? না, ওই ছোটবেলার কোনো কথা মনে নেই, ওই শুধু নামটাই মনে আছে। আচ্ছা রজত, হ্যাঁ। তুমি আমাদের কাউকেই চিনতে পারছো না? না। আচ্ছা, তোমার ছোটবেলার কোনো কথাই মনে নেই? না।
আচ্ছা, তোমার মা বাবাকে দেখলে তোমার ঠিক মনে থাকবে? হ্যাঁ, মা বাবাকে দেখলে ঠিক চিনতে পারবো। পারবে? হ্যাঁ। তাহলে এখন চিনতে পারছো না কেন? আরে ওরা তো এখানে নেই, ওই বিদেশে গেছে তাই। ও আমি তো তোমাকে তাহলে ঠিক চিনেছি বাবা। তুমি তো রজত নও। রজত নাও মানে আপনি কি বলতে চাইছেন? কিন্তু ও তো তাকে ভাই বলে মেনে নিয়েছে। হ্যাঁ, আমরাও মেনে নেব। একটা ছোট্ট প্রমাণ পেলে আমরাও মেনে নেব। এবারে ছেলেদের অন্নপ্রাশনের সময় তাদের গুরুদেব এই ছেলের প্রত্যেকটা ছেলের হাতে একটা উল্কির চিহ্ন এঁকে দিতেন। হ্যাঁ, তাই সেই চিহ্নটা জীবনে কোনোদিন ওঠে না। এই রঞ্জনের দেখুন, রঞ্জনের হাতেও না এরকম একটা চিহ্ন আছে। কি ব্যাপার রঞ্জন, এই চিহ্নের কথাটা তুমি আগে তো কখনোই বলনি। আমার ঠিক মনে ছিল না। মানিক বাবু, আমার মনে হয় আপনি অত্যন্ত কাঁচা কাজ করে ফেলেছেন। মানে আপনার ছেলের হাতে ওই চিহ্নটা এখনো আপনি এঁকে দিতেই পারেননি। দেখি তো বাবা, হাতটা দেখে। চুপ করো। ওই আমি কোনো আলতু ফালতু লোককে নিজের হাত দেখাতে পারবো না। ওই ফালতু লোকটা তোমার কোমরে দড়ি বেঁধে তোমাকে জেলের ঘানি টানাতে পারে, তা জানো? শালা জোচ্চর কোথাকার। নায়েবের বন্ধু না মশাই ভাই, তোমার এত বড় আস্পর্ধা, তুমি আমার ছেলেকে জোচ্চর বলো? গেট আউট ফ্রম হিয়ার, গেট আউট। ওই মানুষটাকে গেট আউট বলবার কোনো অধিকার আপনার নেই স্যার। অধিকার আছে না নেই সেটা এক্ষুনি জানতে পারবে। রঞ্জন, বাড়ি থেকে বের করে দাও বলছি। শিবু কাকা, আপনি এখান থেকে চলে যান। শিবু কাকা, আপনি এখান থেকে চলে যান। তুমি কি বলছো রঞ্জন? ঠিকই বলছি শিবু কাকা, ঠিকই বলছি। উকিল হয়েও কেন আপনি ধরতে পারছেন না? আপনি দয়া করে কখনো এখানে আসবেন না শিবু কাকা, কখনো আসবেন না। এখন থেকে এদের কথা মতো এই সংসারটা চলবে। আপনি চলে যান শিবু কাকা, আপনি চলে যান। আমি চলেই যাচ্ছি রঞ্জন, আমি চলেই যাচ্ছি। শিবু, সাবাস রঞ্জন, সাবাস। একদিন আগে তুই এখানে দাঁড়িয়ে আমাকে বলেছিলি না যে পরের ওভারে প্রথম বলেই তুই আমাকে বোল্ড আউট করে দিবি? আজ আমি শুধু বোল্ড আউটই হলাম না রে, 0 রান করে এই খেলার মাঠ থেকে আমি একেবারে গেট আউট হয়ে গেলাম রে, একেবারে গেট আউট হয়ে গেলাম। তবু আজকের দর্শক হতাশায় মাথা নিচু করে বসে থাকতে এই নতুন খেলোয়াড়কে আমি অভিনন্দন জানাচ্ছি রে রঞ্জন। সাবাস রঞ্জন। শিবু, এই শোনো, আমি না ভীষণ টায়ার্ড হয়ে গেছি, তাই আমার স্নানের জন্য 2 বালতি গরম জল পাঠিয়ে দাও। হ্যাঁ, আর হ্যাঁ, লেট যেন না হয়ে যায়, তাহলে আবার আমার মেজাজটাই গরম হয়ে যাবে। আমার মামনির মাথাটা ভীষণ গরম, একটু সামলে চলো। হ্যাঁ, যাক বাবা, একটা পাপকে বিদেয় করা গেছে। বাবা রঞ্জন, এই যে রঞ্জন, এবারে নায়েবটাকে বিদেয় করার আগে হিসেব পত্রগুলো বেশ ভালো করে বুঝে নাও বাবা, ভালো করে বুঝে নাও, কেমন? তারপর তোমাকে আমরা নিয়ে চলে যাব কলকাতায় রঞ্জন। সেখানে বাড়ি গাড়ি পার্টি ক্লাবের আনন্দ উৎসবের অঙ্গমহলে তুমি একদম রাজা হয়ে বসবে রঞ্জন, একেবারে রাজা হয়ে বসবে। জানি, সেই জন্য তো একদিন গ্রাম থেকে শহরে গিয়েছিলাম। সেই উচ্চাশার বিষ আমাকে ক্যান্সারের মতো গ্রাস করছে জেনেও সেই বিষ তো আমাকে গ্রহণ করতেই হবে বাবা, আমাকে গ্রহণ করতেই হবে। রঞ্জন, যতই দেখি তোর ততই দহি
যতই দেখি তার ততই দহি আপন মন যারা নীরবে সহি তবু পারি দূরে যেতে নীরবে আসি লই গো বুক পেতে অনলবা আমি জেনে শুনে করেছি আমি জেনে শুনে করেছি আমি জেনে শুনে করেছি বিচার পাপ আর পাপীরাই এই নতুন সমাজের পাহারাদার। রঞ্জনের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ও যেন কোনো সমস্যায় পড়েছে। ও আমাকে কিছু বলতে চাইছে, কিন্তু কিন্তু বলতে পারছে না। সত্যি কথাটা সঠিক সময় প্রকাশ হয় না বলেই তো মানুষকে একটা ভুলের ইতিহাস লিখতে হয় উকিল বাবু। তাই তো বিচারে বাণীটাও নীরবে চোখের জল ফেলে। কে তুমি? এত রাত্রে আমার বাড়িতে এসেছো কেন? নিশাচর প্রাণীকে তো রাতের অন্ধকারে থেকে তার জীবনের পথটা খুঁজতে হয়, তাই আমিও রাতের অন্ধকারে ছুটে এসেছি আমার জীবনের আলোটাকে ফিরিয়ে দেবার দাবি জানাতে। যদি উকিল হিসাবে আমার কোনো সাহায্য চাও তাহলে হেয়ালি না করে পরিষ্কার করে বলো কি চাইছো তুমি। বিকাশ ব্যানার্জি বলে যে জেলেটাকে হেরোইন রাখার অপরাধে আপনি হাজতে পাঠিয়েছেন, আমি তার মুক্তি চাই। তুমি চাইলে তো একটা জঘন্য আসামির মুক্তি হতে পারে না। বিশ্বাস করুন বিকাশ একজন স্মৃতিভ্রষ্ট ছেলে, ও কখনো এমন কাজ করতে পারে না। আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। ওরে জোর করে ওর হাতে হেরোইনের প্যাকেট তুলে দিয়ে মিথ্যে কেস সাজিয়ে। কিন্তু সাক্ষ্য প্রমাণ তা তো বলছে না। তা বিকাশ তোমার কে হয়? দুর্ভাগ্যের মেঘে ঢাকায় মেয়েটার জীবনে বিকাশ এক দেবদূত। ভালোবাসার জন্না হয়ে একটা নোংরা নাইট ক্লাবে নর্তকী ললিতাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। তুমি নাইট ক্লাবের নর্তকী? হ্যাঁ, সুস্থ সুন্দর জীবনের সব আলো নিভে গিয়ে আমার জীবনটা যখন দুর্ভাগ্যের অন্ধকারে হারিয়ে গিয়েছিল, তখন আমি বাধ্য হয়ে এই অন্ধকারে পেশাটাকে বেছে নিয়েছিলাম। আমি আপনার দুটি পায়ে পড়ি উকিল বাবু, আমি দুটি পায়ে পড়ি, দয়া করে আমার স্বপ্নের খেলাঘরটাকে আপনি ভেঙে যেতে দেবেন না। আমার যে কেউ নেই, আমার যে কোনো আশ্রয় নেই বাবা। না, আমি তোমার মতো নোংরা মেয়ে ছেলের বাবা হতে চাই না। কিন্তু বাবা, আমি তো নোংরা হয়ে জন্মাইনি। এই বাংলার কোনো এক গ্রামে কোনো এক মায়ের কোলে আমি জন্মেছিলাম। এক সরল সাদাসিধ বাবার আদরে আমি বড় হয়েছিলাম। চোখ ভরেছিল ভবিষ্যৎ রঙিন স্বপ্ন। তবু কেন আমার বাবাকে উন্মাদ হতে হলো? কেন আমার বাবাকে অসুস্থ হয়ে ভেলের হাসপাতালে শুয়ে থাকতে হচ্ছে? কেন ভুজঙ্গ ভট্টাচার্য স্মাগলারদের দলে আমাকে মক্কিনে নিষে দিয়ে বেঁচে থাকতে হচ্ছে? কেন ভুজঙ্গ ভট্টাচার্য? হ্যাঁ, আপনি তাকে চেনেন? হ্যাঁ, চিনি। তার মতো নরপশু পৃথিবীতে দুটো নেই। আপনি বোধহয় আসল স্বরূপটাকে চেনেন না। ব্যবসার লোভ দেখিয়ে গ্রামে সহসর মানুষগুলোকে শহরে নিয়ে এসে তাদের সর্বশান্ত করে ছেড়ে দেয়। অমনি এক নেশার টেনে আমার বাবা গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে আমাকে আর মাকে নিয়ে কলকাতায় চলে এলেন। বাবা যখন বুঝতে পারলেন কি ভয়ঙ্কর শয়তানের শিকার হয়েছে, তখন আর কিছু করার ছিল না। তখন আমাকে আর আমার মাকে নিয়ে এক ঘরে আশ্রয় নিল। ভিক্ষাবৃত্তির অসম্মান সহ্য করতে না পারে আমার মা দিন গলায় দড়ি দিয়ে চুপ করো। আমি আর শুনতে চাই না। তবু আমাকে বলতে দিন বাবা, আমাকে বলতে দিন।
এই বুকের মধ্যে অনেক যন্ত্রণার বোঝা হয়ে আছে, সেই বোঝাটাকে একটু হালকা করতে দিন বাবা, একটু হালকা করতে দিন। আমার বাবা যখন আমার বাবার সম্পত্তি হারান আঘাত আর আমার মায়ের মৃত্যু শোক সহ্য করতে না পারে বাবা একদিন উন্মাদ হয়ে গেলেন। আর সেই সঙ্গে কি কঠিন রোগ বাঁধলো বাবার বুকে। আর ঠিক সেই সময় না ভুজঙ্গ বাবু আমার বাবা চিকিৎসা করার প্রতিশ্রুতি দিয়ে করলো। আমার নারীত্বের চরম অপমান। মা, আমাকে ক্ষমা করে দে মা, এই বুড়ো বাপটাকে ক্ষমা করে দে। মারে আমি তোকে কথা দিচ্ছি বিকাশকে মুক্ত করে তোর হাতেই তুলে দেবো। আর তুই আমাদের কাছেই থাকবি রে মা, আমার কাছেই থাকবি। মারে আজকে বিপদের দিন শেষ হয়ে সুন্দর দিনের একটা বোধনের লগ্ন আসছে, তাই তো দিকে দিকে উচ্চারিত হচ্ছে, শুনতে পাচ্ছিস না? সবাই বলছে দিগ্বিজয়ী দুঃশাসন দীর্ঘতর দিন তুমি আছো সিংহাসনে সমাসীন, হাতে হিসেবের খাতা এবার শোধ করো ঋণ।